মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে, তখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান তৈরি করেছে এক নতুন সংকট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কি শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন নাকি কূটনৈতিক সমাধানের পথে হাঁটবেন? কারণ এই সিদ্ধান্ত শুধু যুদ্ধের ফলে নির্ধারণ করবে না, বরং বিশ্ব অর্থনীতির ভবিষ্যতও অনেকাংশে নির্ভর করছে এর উপর। বর্তমান পরিস্থিতি নতুন হলেও এর ভেতরে লুকিয়ে আছে পুরনো এক ঐতিহাসিক শিক্ষা। এই প্রেক্ষাপটে তুরস্কের দারদানেলিস প্রণালীর ইতিহাস আবারও আলোচনায়। এই সংকীর্ণ জলপথটি ইজিয়ান সাগর, মারমারা সাগর ও কৃষ্ণ সাগরকে একসঙ্গে যুক্ত করেছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় দারদানেলিস প্রণালী নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিল ব্রিটেন ও ফ্রান্স। এই অভিযানের নেপথ্যে ছিলেন ব্রিটিশ নৌবাহিনীর তখনকার প্রধান উইনস্টন চার্চিল, যিনি মনে করেছিলেন শক্তি প্রয়োগ করে এই কৌশলগত জলপথ দখল করা সম্ভব। তার পরিকল্পনাতেই শুরু হয় বিখ্যাত গ্যালিপলি অভিযান, যার উদ্দেশ্য ছিল রাশিয়ার সঙ্গে নৌ যোগাযোগ পুনঃস্থাপন এবং অটোমান সাম্রাজ্যকে দুর্বল করে দেওয়া। কিন্তু এই অভিযান ভয়াবহভাবে ব্যর্থ হয়। অভিযানে মিত্র বাহিনীর 44,000, অটোমানদের 86,000 সহ প্রায় 1,30,000 মানুষ প্রাণ হারান। শেষ পর্যন্ত চার্চিলকে পদত্যাগ করতে হয়। এই যুদ্ধেই উঠে আসেন মোস্তফা কামাল আতাতুর্ক, যিনি পরে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা হন। তুরস্কের জাতীয় ইতিহাসে গ্যালিপলি এখনও গৌরবের প্রতীক, আর ব্রিটিশদের জন্য এটি একটি বড় পরাজয়। গ্যালিপলির ইতিহাসের সঙ্গে আজকের হরমুজ সংকটের মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। বাইরে থেকে মনে হতে পারে সংকীর্ণ জলপথ সামরিক শক্তি দিয়ে সহজেই দখল করা যায়, কিন্তু বাস্তবে বিষয়টি এতটা সহজ নয়। সামরিক বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালীতে শক্তি প্রয়োগ করে পথ খুলতে গেলে যুক্তরাষ্ট্র বড় ঝুঁকিতে পড়তে পারে, কারণ ইরান ইতোমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সমুদ্রের মাইন ব্যবহারের সক্ষমতা দেখিয়েছে, যা শক্তিশালী নৌবাহিনীকেও গুরুতর চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। ফলে সীমিত সামরিক অভিযানও দ্রুত একটি দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল যুদ্ধে রূপ নিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন কেবল দুটি পথ খোলা: যুদ্ধ করা বা ইরানের শর্ত মেনে নেওয়া। তবে তুরস্কের ইতিহাস থেকে তিনি শিক্ষা নিয়ে একটি টেকসই চুক্তি করতে পারেন। এর উদাহরণ হল 1936 সালের মন্ট্রে কনভেনশন। এই চুক্তির মাধ্যমে তুরস্কের যেমন সার্বভৌমত্ব নিশ্চিত হয়েছিল, তেমনি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের পথও খোলা রাখা হয়েছিল। এই চুক্তিতে স্বাক্ষর করেছিল ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন সহ 10টি দেশ। ফলে শান্তি বজায় থাকার সময় কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা যেমন রক্ষা হয়, তেমনি যুদ্ধের সময় জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপের ক্ষমতাও পায় তুরস্ক। সম্প্রতি ইউক্রেন যুদ্ধের সময় তুরস্ক এই ক্ষমতা ব্যবহার করেই রাশিয়ার যুদ্ধ জাহাজ প্রবেশে বাধা দিয়েছিল। অর্থাৎ এই চুক্তি বাণিজ্য ও নিরাপত্তা দুটোই রক্ষা করেছে। যদিও হরমুজ ও তুরস্কের পরিস্থিতি হুবহু এক নয়, তবে মন্ট্রে মডেল এখানে প্রয়োগের সুযোগ রয়েছে। হরমুজ প্রণালী মূলত ইরান ও ওমানের সীমান্তে অবস্থিত। প্রধানত জাহাজ চলাচলের অনেক পথ ওমানের জলসীমায় পড়ে, তাই এখানে কোনো চুক্তি করতে হলে তাতে জাহাজ বা তেলের ট্যাঙ্কারের আক্রমণ না করা, সমুদ্রে মাইন না পাতা এবং কোনো সংঘাত এড়ানোর জন্য কঠোর নিয়ম থাকতে হবে। এই পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য জাতিসংঘ বা আরব উপসাগরীয় দেশগুলোর একটি ছোট দল দায়িত্ব নিতে পারে। বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের উচিত হবে ইরানের সঙ্গে আলোচনায় একটি বহুপক্ষীয় কাঠামো প্রস্তাব দেওয়া, যা অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করবে। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আসলে কল্পনায় নয়, বরং ইরানের ক্ষমতাকে স্বীকৃতি দিয়ে এবং আলোচনার মাধ্যমে ধাপে ধাপে সম্ভব। ইতিহাস দেখিয়েছে কৌশলগত জলপথ শুধু সামরিক শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। এখানে প্রয়োজন নিয়ম, ভারসাম্য এবং কূটনীতি। চার্চিলের গ্যালিপলি অভিযান যেমন এক বড় ভুল হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে, তেমনি হরমুজ প্রণালীতে ভুল সিদ্ধান্ত ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের জন্য একই ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। এখন দেখার বিষয়, ট্রাম্প কি ইতিহাস থেকে শিক্ষা নেবেন নাকি সেই একই ভুলের পুনরাবৃত্তি করবেন।